একদিন আমি ভুল করে একটা বিড়ালের ডিম খেয়ে ফেলেছিলাম। হঠাৎ আমার হাতে ড্র্যাগনের স্কিল গজাতে শুরু করলো। তারপর আমার পুরো শরীর ছোট হতে লাগলো। ছোট হতে হতে একসময় আমি একটা সোনালী ড্র্যাগনের ডিমে পরিণত হয়ে গেলাম। আরও অদ্ভুত ব্যাপার হলো, সেই ডিমটা নাকি ড্র্যাগন কিংয়ের দশম ছেলে। কথায় আছে ড্র্যাগন কিংয়ের 9টা ছেলে ছিল, প্রত্যেকেই আলাদা এবং শক্তিশালী। ঠিক তখনই আমার ভাইয়েরা একে একে ডিম ভেঙে বের হতে শুরু করলো। সবচেয়ে বড় ভাই কুনু প্রথম বের হলো। সে দেখতে ছোট ছিল, মাথা ড্র্যাগনের, শরীর সাপের, আর তার স্কেলগুলো ছিল গরম জেড পাথরের মতো। কথায় আছে কুনুর ছিল সঙ্গীতের বিশেষ শক্তি। তার জন্মই ছিল গৌরব আর শক্তির প্রতীক। তারপর দ্বিতীয় ভাই ইয়াজি তার খোলস ভেঙে আকাশে উড়ে গেল। দেখতে ভয়ঙ্কর, শিয়ালের মাথা, ড্র্যাগনের শরীর, লাল চোখ, আর স্বভাব ছিল ভীষণ রাগী আর রক্তপিপাসু। সবাইকে সবচেয়ে বেশি অবাক করেছিল একটা জিনিস, তার চোয়ালের মধ্যে জন্ম থেকেই একটা পুরানো তলোয়ার আটকে ছিল। তারপর এলো তৃতীয় ভাই চাওফিং। তার শরীর একটু ঝুঁকে থাকা জন্তুর মতো, আর্ধেক ড্র্যাগন আর্ধেক ফিনিক্স। সে বিপদকে ভালোবাসত এবং সবসময় সবচেয়ে উঁচু জায়গায় থাকতে চাইত। তার চারপাশে সবসময় ঝড়ো বাতাস ঘুরতে থাকত। এরপর হঠাৎ একটা বধির করে দেওয়া গর্জন শোনা গেল। সে ছিল চতুর্থ ভাই পুলাও। সে সবচেয়ে বড় না হলেও সব ভাইদের মধ্যে তার গর্জন ছিল সবচেয়ে শক্তিশালী। মাথা থেকে ল্যাজ পর্যন্ত বেগুনি স্কেলে ঢাকা ছিল তার শরীর। তার গলায় ছিল অদ্ভুত সব চিহ্ন। সে একবার চিৎকার করলেই শব্দটা বজ্রপাতের মতো গর্জে উঠত। তারপর এলো পঞ্চম ভাই সুয়ানি। সে পবিত্র ধূপের ধোঁয়ার মাঝে বুদ্ধের মতো ধ্যান করতে করতে বের হলো। কিন্তু যখনই সে চোখ উঠত, তার চোখের ভেতর সোনালি আলো ঝলসে উঠত আর মাটি কেঁপে উঠত। তারপর 6 নম্বর বাক্সিয়া। সে তার ডিম থেকে হামাগুড়ি দিয়ে বের হলো। তার পিঠে ছিল একটা বিশাল কচ্ছপের মতো পাথরের খোলস, একটা ট্যাঙ্কের মতো শক্ত শরীর, মোটা হাত পা আর মাংসপেশি। সে ধীরে হাঁটলেও তার প্রতিটা পদক্ষেপে পৃথিবী কেঁপে উঠত। এরপর এলো 7 নম্বর বিয়ান। ড্র্যাগন আর বাঘের মিশ্রিত শরীর, কালো সাদা ডোরাকাটা চামড়া, যা শক্তি, ন্যায় আর কর্তৃত্বের প্রতীক। তারপর এলো 8 নম্বর ফুংশি। সে দেখতে সবচেয়ে বেশি আসল ড্র্যাগনের মতো ছিল। সে জন্মের সময় একটা পাথরের স্তম্ভকে জড়িয়েছিল, যার উপর খোদাই করা ছিল প্রাচীন রহস্যময় চিহ্ন। তার শরীরের নকশাগুলো এমন লাগছিল যেন সে স্বর্গ আর পৃথিবীর নিয়ম পড়ছে। তার মধ্যে একটা অদ্ভুত জ্ঞানী ভাব ছিল, যা সাধারণ ড্র্যাগনের মধ্যে খুব কমই দেখা যায়। এরপর 9 নম্বর ভাই চিউয়েন সমুদ্রের ঢেউয়ের মাঝ থেকে বের হলো। ড্র্যাগনের মাথা, মাছের শরীর। সে জন্ম থেকেই ভীষণ ক্ষুধার্ত ছিল। ডিম ভাঙতেই সে একটা বিশাল মুখ খুলল, যেন পুরো পৃথিবীটাই গিলে ফেলতে চায়। ড্র্যাগন কিং তার 9 ছেলেকে ডিম থেকে বের হতে দেখলেন। তারপর তার দৃষ্টি গেল 10ম ডিমটার দিকে। আমি তখনও সেই শক্ত খোলসের ভেতরে গুটিয়েছিলাম। আমার সব ভাই তখন কিংবদন্তি হয়ে উঠছে। আমি তো 10ম ছেলে, আমি কিভাবে পিছিয়ে থাকি? আমি আমার সব শক্তি দিয়ে ডিমের ভেতর থেকে মাথা দিয়ে আঘাত করলাম। ক্র্যাক! অবশেষে খোলসটা ভেঙে গেল। কিন্তু এরপর যা হলো, ড্র্যাগন গোত্রে কেউ কখনো দেখেনি। কোনো সোনালি আলো না, কোনো স্বর্গীয় সঙ্গীত না, শুধু একটা ছোট্ট সবুজ কেঁচো যার নাক দিয়ে সর্দি পড়ছে। আমি ভয়ে নিজের শরীরের দিকে তাকালাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি একটা ঘোগা, যার গায়ে কয়েকটা ড্র্যাগনের স্কেল আছে। চারপাশে হঠাৎ সম্পূর্ণ নীরবতা নেমে এলো। আমার বাবা ড্র্যাগন কিং আর সব ভাই আমার ওপর ঝুঁকে আছে। তাদের বিশাল ড্র্যাগন চোখ, যেগুলো আশা ভরা ছিল, হঠাৎ এত বড় হয়ে গেল যেন ডিনার প্লেটের মতো চওড়া। কোনো সোনালি আলো নেই, কোনো স্বর্গীয় সঙ্গীত নেই, শুধু একটা ছোট সবুজ কীড়া যার নাক দিয়ে সর্দি ঝরছে। ভয়ে আমি নিচে নিজের শরীরের দিকে তাকালাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি একটা ঘোঙা, যার শরীরে কয়েকটা ড্র্যাগনের স্কেল লেগে আছে। চারপাশে একেবারে নিস্তব্ধতা নেমে এলো। হাওয়াও যেন জমে গেছে। আমার বাবা ড্র্যাগন কিং এওজিয়ান আর আমার ভাইয়েরা আমার উপর ঝুঁকেছিল। তাদের বিশাল ড্র্যাগন চোখ, যেগুলো আশা আর গর্বে ভরা ছিল, হঠাৎ এত বড় হয়ে গেল যেন ডিনার প্লেটের মতো চওড়া। তাদের চোখের গর্ব মুহূর্তেই হারিয়ে গেল, আর সেটা পুরোপুরি অবিশ্বাসে বদলে গেল। এওজিয়ান রাগে সিংহাসনের হাতল এত জোরে আঘাত করলেন যে খাঁটি সোনার আর্মরেস্ট ধুলো হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই তিনি আমার সামনে টেলিপোর্ট হয়ে এলেন। তার ড্র্যাগন শক্তির চাপ এত ভয়ঙ্কর ছিল যে আমার শরীর প্রায় উড়ে যাচ্ছিল। তিনি গর্জে উঠলেন, আমি আমার পুরো জীবন জ্ঞান দিয়ে রাজত্ব করেছি। আমার বংশ পৃথিবীর সেরা। আমার সাথে এমন ঘৃণ্য জিনিস কিভাবে ঘটতে পারে? এওজিয়ানের কণ্ঠ কাঁপছিল। সেটা ছিল অপমান আর রাগে কাঁপা গলা। চারপাশে থাকা চিংড়ি সৈন্য আর কাঁকড়া জেনারেলরা জোরে হাসি আটকানোর চেষ্টা করছিল। তাদের মুখের সেই অভিব্যক্তি মৃত্যুদণ্ডের থেকেও বেশি কষ্টদায়ক ছিল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে শরীর নাড়ালাম আর তার একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, দূরে সরে যাও, আমাকে স্পর্শ করো না। এই জিনিসটাকে এখান থেকে ফেলে দাও, 10,000 পাহাড়ের সবচেয়ে বাইরের ডেথ জোনে। আমি তাকে আর কখনো ড্র্যাগন প্যালেসে দেখতে চাই না, একবারও না, যতক্ষণ না বাইরে পৃথিবীতে 10ম মৃত সন্তান জন্মায়। মৃত সন্তান, এই 3টে শব্দই আমার মৃত্যু পরোয়ানায় সই করে দিল আর আমার কাছ থেকে কেড়ে নিল ড্র্যাগনের ছেলে হওয়ার অধিকার। ঠিক তখনই একটা ভয়ঙ্কর মুখের সমুদ্রযক্ষ দ্রুত এগিয়ে এলো। তার মুখে ছিল ঠান্ডা নিষ্ঠুর হাসি। সে তার কাঁটায় ঢকা হাত বাড়িয়ে দিল আর আমাকে এমনভাবে তুলে নিল যেন আমি একটা সাধারণ কীড়া। সে আমাকে আকাশে তুলে ধরল। না, এভাবে আমি চলে যেতে পারি না। এটাই কি আমার সত্যি ভাগ্য? ঠিক তখনই, যখন সেই যক্ষ আমাকে বাতাসে ঝুলিয়ে ব্যারিয়ারের ওপারে ছড়ে ফেলতে যাচ্ছিল, হঠাৎ এক ভয়ঙ্কর আঘাত লাগল।
এতটাই ভয়ঙ্কর যে আমার পুরো শরীর রক্তে। ঠিক তখনই যখন সেই যক্ষ আমাকে বাতাসে ঝুলিয়ে রেখেছিল আর আমাকে ব্যারিয়ারের ওপারে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল, আমি অসহ্য যন্ত্রণায় ছিলাম, নিজের রক্তের আত্মীয়দের দ্বারাই পরিত্যক্ত। আমাদের বিকাশ ব্যবস্থার ভেতর থেকে 10,000 জীব বের হয়ে গিয়েছিল। আমি জানতাম না সেটি কেমন শব্দ ছিল, কিন্তু বরফের মতো ঠান্ডা সমুদ্রের পানি ইতিমধ্যেই আমার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। যক্ষ আমাকে শক্ত করে ধরে উত্তরের দিকে ছুটতে লাগলো। আমাকে অপমান করার জন্য সে আমাকে রক্ষা করার জলকবচ ব্যবহার করারও কষ্ট করল না। গভীর সমুদ্রের ভয়ঙ্কর চাপ আমার ছোট নাজুক শরীরকে পিষে ফেলছিল। মনে হচ্ছিল আমার শরীরের ভেতরের অঙ্গগুলো আবার নতুন করে সাজানো হচ্ছে। যক্ষ ঠান্ডা গলায় বলল, এই ছোট্ট রাজপুত্র, তোমার দুর্ভাগ্যকেই দোষ দাও। ড্রাগন বংশে জন্ম নিয়ে তুমি এত দুর্বল হয়ে বের হলে। ড্রাগন রাজা নিজের সম্মান নিয়ে খুব চিন্তিত। আজ তুমি 4 সমুদ্রের সব ড্রাগন গোত্রের সামনে তাকে হাস্যকর করে দিয়েছ। তোমাকে ফেলে দেওয়ার সময় তোমার শরীর অক্ষত রাখাটাও তোমার জন্য অতিরিক্ত দয়া। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু দাঁত চেপে সহ্য করছিলাম। যেই মুহূর্তে ড্রাগন প্রাসাদের আলো পিছনে মিলিয়ে গেল, চারপাশের পানি সম্পূর্ণ কালো হয়ে গেল। এটাই ছিল সমুদ্র অঞ্চলের শেষ সীমানা। এরপরেই ছিল 10,000 পাহাড়, একটা নিষিদ্ধ এলাকা। সেখানে কোনো আধ্যাত্মিক শক্তি নেই, শুধু ভয়ঙ্কর জন্তু আর মারাত্মক বিষাক্ত কুয়াশা। যক্ষ থেমে গেল। সামনে ধূসর মৃত সমুদ্রতট, পানি একদম কালো আর ভয়ঙ্করভাবে স্থির। সে আমাকে এমনভাবে ঝুলিয়ে ধরল যেন জবাই করার আগে মুরগি ধরা হয়। যক্ষ হেসে উঠল, ড্রাগন রাজা আমাকে তোমাকে ফেলে দিতে ঠিকই বলেছে, কিন্তু তোমার মধ্যে ড্রাগনের মাংস আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোমার সেই সবুজ ঝকঝকে চামড়াটা খুবই সুন্দর। যদি এটাকে মদের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে হয়তো কিছু শক্তি পেতে পারি। তার হলুদ কুয়াশাঝন্ন অখে লোভের ঝিলিক জ্বলে উঠল। সে সিদ্ধান্ত বদলে ফেলল, সে আমাকে খেতে চায়। আমি সমস্ত শক্তি দিয়ে ছটপট করলাম, কিন্তু তার বিশাল খসখসে হাতে আমি ছিলাম একটা অসহায় ছোট কচ্ছপের মতো। যক্ষ আবার হেসে উঠল, চিৎকার করো যত খুশি, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তোমার ভাইয়েরা ইতিমধ্যেই প্রাসাদে ফিরে গেছে, নিজেদের গৌরবে মত্ত। তোমার মতো ছোট্ট কচ্ছপকে কে আর মনে রাখবে? সে মুখটা বড় করে খুলল, তার সব হলুদ দাঁত দেখা গেল। এক ভয়ঙ্কর দুর্গন্ধ আমার মুখে এসে লাগল। আমি মনে মনে চিৎকার করলাম। ঠিক তখনই ডিং! হোস্টের জীবন বিপদে। স্টার্টার গিফট প্যাক আনলক হচ্ছে। অভিনন্দন, হোস্ট একটি নিষ্ক্রিয় দক্ষতা পেয়েছে, গ্রাস করা এবং পরিশুদ্ধ করা। অভিনন্দন, হোস্ট একটি সক্রিয় দক্ষতা পেয়েছে, মারাত্মক 20 দাঁত। স্কিল তথ্য, মারাত্মক 20 দাঁত। তোমার দাঁতের ভেতর এখন রয়েছে একটা প্রাচীন মারাত্মক বিষ, যা যে কোনো বর্ম ভেদ করতে পারে। এটি তোমার চেয়ে 2টি প্রধান স্তর উপরের কোনো শত্রুর প্রতিরক্ষাও উপেক্ষা করতে পারে। যাকে স্পর্শ করবে সে পচে যাবে। হঠাৎ এক প্রবল উত্তাপ সোজা আমার মুখে ঢুকে গেল। আমার নরম নুডুলের মতো চোয়াল হঠাৎ ব্যথায় কেঁপে উঠল। তারপর বরফের মতো ঠান্ডা 2টি ধারালো দাঁত আমার মুখের ভেতর বের হয়ে এলো। মৃত্যুর শক্তিতে ভরা সেই ভয়ঙ্কর বিষদাঁত ধীরে ধীরে। হঠাৎ একটা গরম বাতাসের ঝাপটা সোজা আমার মুখের ভেতরে ঢুকে গেল। আমার চোয়াল, যেটা আগে নুডলসের মতো নরম ছিল, হঠাৎ তীব্র ব্যথায় কেঁপে উঠল। তারপর হঠাৎ বরফের মতো ঠান্ডা আর ধারালো দাঁত আমার মুখের ভেতর থেকে বের হতে শুরু করলো। সেগুলো ছিল মৃত্যুর শক্তিতে ভরা বিষাক্ত দাঁত। এদিকে যক্ষের মুখ আমার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। সে আমার মাথায় আঘাত করতে যাচ্ছিল। আমি লড়াই বন্ধ করে দিলাম, তার বদলে নিজেকে প্রস্তুত করলাম। হঠাৎ একটা স্প্রিংয়ের মতো সামনে ঝাঁপিয়ে পড়লাম আর যক্ষের জিভায় আমার দাঁত বসিয়ে দিলাম, একেবারে পরিষ্কারভাবে, যেন মাখনের মধ্যে ব্লেড ঢুকে গেছে। আমার মারাত্মক বিষাক্ত দাঁত সক্রিয় হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে একটা রক্তহীন করা চিৎকার চারপাশের নীরবতা ভেঙে দিল। যক্ষের জিহ্বা মুহূর্তেই ছিদ্র হয়ে গেল। কালো বিষ তার ক্ষত দিয়ে তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। সেই বিষ এতটাই নিষ্ঠুর ছিল যে কল্পনাও করা যায় না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার জিহ্বা কালো তরলের মধ্যে গলে যেতে শুরু করলো। যক্ষের পুরো শরীর ব্যথায় শক্ত হয়ে গেল, তার হাতের শক্তি ঢিলে হয়ে গেল। আমি নিচে কালো বালুর ওপর পড়ে গেলাম। ধাক্কাটা জোরে লাগলো, কিন্তু তখন আমার আর ব্যথার কোনো পরোয়া ছিল না। যক্ষ মাটিতে পড়ে মুখ চেপে ধরে পাগলের মতো ছটফট করছিল। বিষ ইতিমধ্যে তার গলা পেরিয়ে পেটে নেমে গেছে। তার মুখের ওপর দ্রুত কালো দাগ ছড়িয়ে পড়ছিল। তার চামড়া পচতে শুরু করলো আর তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। এই যক্ষ ছিল ফাউন্ডেশন রেলমের এক দানব, আর আমি মাত্র একবার কামড় দিয়ে তাকে শেষ করে ফেললাম। এই সিস্টেমটা সত্যিই পাগল। আমি সেই বিশাল দানবটাকে মাটিতে পড়ে চিৎকার করতে করতে কাঁপতে দেখলাম। কিছুক্ষণ আগে যে ভয় আমাকে গ্রাস করেছিল তা হঠাৎ উধাও হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল একটা ঠান্ডা ধারালো অনুভূতি।